বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষ ও রসায়নবিদ্যা, নলতা আহসানিয়া রেসিডেন্সিয়াল কলেজ। আজকে ক্লাস মূলত আমাদের প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্য, আর দ্বিতীয় বর্ষের যারা শিক্ষার্থী তাদেরও। তো প্রথম বর্ষের শিক্ষার্থীদের জানা দরকার যে আমরা কেমিস্ট্রিতে, বিশেষ করে রসায়নবিদ্যার 5টা অধ্যায়, এই 5টি অধ্যায়ের ভিতরে টোটাল আমাদের 75 মার্কের মধ্যে পরীক্ষার ভিতরে 50 মার্ক সিকিউ, এমসিকিউ 25, ব্যবহারিক 25, এভাবে 100 মার্কের বন্টন, যেটা কেমিস্ট্রিতে নবম দশম শ্রেণীতে এসএসসি পরীক্ষায় যেটা দেওয়া হয়। এই 5টা অধ্যায়ের ভিতরে আমাদের 8টি প্রশ্ন থাকে। 8টি প্রশ্নের ভিতরে আমাদের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হয় 5×10=50। তো ইতিমধ্যে যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী, প্রথম বর্ষে যারা শিক্ষার্থী, সবাই লেখাপড়ার ভিতরে আছে। আশা করি সবাই লেখাপড়া করছো এবং লেখাপড়ার ভিতরে আছো। আমরা এই 5টি অধ্যায়ের ভিতরে প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, দ্বিতীয় অধ্যায় যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে গুণগত রসায়ন, তৃতীয় অধ্যায় মৌলের ধর্ম, পর্যায়ভিত্তিক ধর্ম, চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন, আর পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন। তো আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কোয়ান্টাম নাম্বারস, দ্বিতীয় অধ্যায়ের একটা অংশ। তার কারণ হচ্ছে বিভিন্ন বই বিভিন্নভাবে এই অধ্যায়টা শুরু করেছে। কোনো বইতে দেখা যাচ্ছে যে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা দিয়ে শুরু করেছে, কোনো বই পরমাণুর মৌলিক কণিকা দিয়ে শুরু হয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে অধ্যায়টা শেষ করব ইনশাল্লাহ। আমরা আজকে যেটা করতে যাচ্ছি কোয়ান্টাম নাম্বারস। এটা সব বইতে আছে, সব বইতে সবগুলোই আছে, কিন্তু শুরুটা একটু অনেক রাইটার অনেকের বইতে এলোমেলো। এখন যেহেতু সবাই তার এক বই পড়ে না, সেই কারণে আমরা কোয়ান্টাম নাম্বারস এখান থেকে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। এখন কোয়ান্টাম নাম্বারস বলতে আমরা কি বুঝি? কোয়ান্টাম নাম্বারস হচ্ছে, আমরা একটা পরমাণুকে যদি আমি সঠিকভাবে উপস্থাপন করতে চাই, একটি পরমাণুকে যদি সঠিকভাবে দেখাতে চাই, তাহলে তার 4টা জিনিস আমাদের দেখানো লাগে। সেটি হচ্ছে যে একটি পরমাণুর আকার কেমন হবে, আকৃতি কেমন হয়, এরপরে চুম্বক ক্ষেত্রের প্রভাবে তার ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলোর দিক বিন্যাস কেমন ঘটে এবং ওই ইলেকট্রনগুলির ঘূর্ণন কেমন হয়। তাহলে মোট 4টি বিষয়: আকার, আকৃতি, চুম্বকীয় দিকবিন্যাস আর ঘূর্ণন, মানে ইলেকট্রনগুলির ঘূর্ণন বা স্পিন। এই 4টি বিষয় উপস্থাপন করার জন্যে আমাদের যে 4টি রাশি ব্যবহার করা হয়, এই 4টি রাশিকে আমরা মূলত কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বারস বলি। তাহলে আমরা বলতে পারি সহজে যে একটি পরমাণুর পূর্ণ পরিস্থিতির জন্য তার আকার, আকৃতি, চুম্বকীয় দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য প্রকাশক যে 4টি রাশি ব্যবহৃত হয়, এই 4টি রাশিকে মূলত আমরা কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বারস বলে থাকি। তাহলে 4টি রাশি যেহেতু আসছে, তাহলে স্বাভাবিকভাবেই কোয়ান্টাম নাম্বারস কয় প্রকার হতে পারে? 4 প্রকার। প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দুই নম্বরে যেটা আছে সহকারী বা অ্যাজিমুথাল। 3 নম্বর যেটা আছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বরে যেটা আছে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। যেহেতু আমরা আগে সংখ্যাতে 4 প্রকার বলেছি, আকার, আকৃতি, চুম্বকীয় দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন, সেহেতু
চার প্রকার কোয়ান্টাম সংখ্যা আমাদের সামনে আসছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহজারী কোয়ান্টাম সংখ্যা, চৌকোটি কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো আমরা দেখি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি। আমরা সাধারণত জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে বা কক্ষপথে চলমান থাকে, গতিশীল থাকে। একটি পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন। যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, যেটা সব সাধারণত পারমাণবিক সংখ্যার সমান হয়, আর কিছু নিউট্রন থাকে, সেটা পারমাণবিক সংখ্যার সমান হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু ইলেকট্রনটা সাধারণত পারমাণবিক সংখ্যার সমান হয়। এটা নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে। মৌলের ক্ষেত্রে, একটি পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি থাকে? ইকুয়াল থাকে। তো এই নিউক্লিয়াসে সাধারণত প্রোটন নিউট্রন থাকে, ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরতে থাকে। এই চারিদিকে ঘুরতে ইলেকট্রনগুলো যে পথে ঘুরছে, যে স্থান নিয়ে তারা ঘুরছে, যে অক্ষ বরাবর তারা ঘুরছে, সেই অক্ষকে, সেই স্থানগুলোকে, সেই কক্ষপথগুলোকে আমরা সাধারণত শক্তি স্তর বা বলে থাকি। এবং এটা যে রাশি দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে বুঝলাম যে শক্তি স্তর বা অরবিটকে যে রাশি দ্বারা প্রকাশ করা হচ্ছে সেটাই মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা। একটু এলাবোরেট ভাবে বলতে গেলে আমাদের ওইভাবে বলতে হয় যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে সকল কক্ষপথে, যে সকল শক্তি স্তরে ইলেকট্রনগুলো চলছে, ঘোরাফেরা করছে, ইলেকট্রনগুলো চলমান গতিশীল থাকে, সেই কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিটকে আমরা সাধারণত যে রাশি দ্বারা প্রকাশ করে থাকি সেটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের n। তাহলে আমরা দেখলাম প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হবে ছোট হাতের n দ্বারা। n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়, কখনো ভগ্নাংশ হয় না। 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ n ইকুয়াল 1 হতে পারে, 2 হতে পারে, 3 ইত্যাদি হতে পারে। এখানে যদি এটা হয় তাহলে এটা n ইকুয়াল 1 হবে। এই কক্ষপথকে যদি আমরা ধরি তাহলে n ইকুয়াল 2 হবে। আর এটা যদি n ইকুয়াল 1 হয় তাহলে আমরা সাধারণত জানি কি kshell। n ইকুয়াল 2 হলে kl, n ইকুয়াল 3 হলে m, n ইকুয়াল 4 হলে হয় m kln। তাহলে এই যে কক্ষপথগুলো, এটা হচ্ছে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি হতে পারে, কি দ্বারা প্রকাশ করা হতে পারে? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। এরপরে আমরা আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি? অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে একটি কক্ষপথে ইলেকট্রন কিন্তু ক্লাউড হিসেবে থাকে, মেঘ হিসেবে থাকে। ইলেকট্রনগুলো একের পর এক একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে, এরকম না। ইলেকট্রনগুলো সব এক জায়গায় পড়ে চলে। তো ইলেকট্রনের পাওয়ার সম্ভাব্যতা অনুসারে এই শক্তি স্তরগুলোকে বা অরবিটগুলোকে আরও কয়েকটি উপশক্তি স্তর বা উপস্তরে ভাগ করা হয়। যেমন আমরা দেখি যে একটা বিরাট রুমের ভিতরে কলেজে ছোট ছোট কক্ষ থাকে। একটা কক্ষে একটা অফিস থাকে, প্রিন্সিপাল বসে থাকে, আবার একটা কক্ষ সায়েন্স ক্লাস হতে পারে, একটা কক্ষে হচ্ছে কমার্সের ক্লাস। এই যে কক্ষগুলো ভাগ করা, একটা বিরাট বিল্ডিংটাকে আমরা কয়েকটা স্তরে স্তরে ভাগ করে ফেলছি। আমাদের নিজেদের বাড়িতে একই অবস্থা, যে বিভিন্ন কক্ষ থাকে। অর্থাৎ এই টোটাল শক্তি স্তরকে আমরা কয়েকটি উপশক্তি স্তরে ভাগ করে থাকি। কিসের ভিত্তিতে ভাগ করে থাকি? ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা অনুসারে। তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা অনুসারে শক্তি স্তর বা কক্ষপথগুলিকে কয়েকটি উপশক্তি স্তরে ভাগ করা হয়। এই উপশক্তি স্তরগুলোকে যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে সাধারণত আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। তাই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত আমরা l দ্বারা প্রকাশ করে থাকি। সহকারী কোয়ান্টামকে l দ্বারা প্রকাশ করে থাকি, ছোট হাতের n দ্বারা প্রকাশ করে থাকি। l এর মান n এর মানের উপর নির্ভরশীল। এই যে l এর মান হবে n এর মানের উপর নির্ভরশীল, অর্থাৎ l ইকুয়াল n - 1। প্রধান কোয়ান্টাম সংখ্যা কিন্তু কিছু কারোর উপরে নির্ভরশীল ছিল না, কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভরশীল। এটা একটু বলি যে এই যে কক্ষপথ বহু শক্তি স্তরগুলোকে আমরা আবার অরবিটালও বলে থাকি। তাহলে এই শক্তি স্তরগুলোকে অরবিট বলি।
কিন্তু উপশক্তি স্তরগুলোকে আমরা অরবিটাল বলি, অর্থাৎ SPDF এই ধরনের দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো কীভাবে আমরা বের করবো এল এর মান? এল এর মান খুব ইজি বের করতে পারবো যদি n = 3 হয়, n = 3 হয়, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের কথা বলছি, তার তৃতীয় শক্তি স্তরের কয়েকটি উপশক্তি স্তর থাকতে পারে, সেটা বের করার জন্য আমরা দেখি n = 3, n সমান হচ্ছে n - 1 অর্থাৎ 2। n এর মান সবসময় 0 থেকে এখানে যেটা বাইর হয় n - 1 যে সংখ্যাটি বাইর হয় এটি একটি সীমা 0 থেকে সেই পর্যন্ত যাবে, অর্থাৎ n = যদি 3 হয় তাহলে আমরা n এর মান লিখব কি 0 1 2, 3 পর্যন্ত না 2। এক কথায় l এর মান বের করার জন্য n এর মান যা হবে 0 থেকে 1 কম হবে, 0 থেকে 1 কমে সেই পর্যন্ত হবে, অর্থাৎ n এর মান যদি 3 হয় l এর মান 0 1 2 হবে, n এর মান যদি 4 হয় l এর মান 0 1 2 3 হবে, n এর মান যদি 5 হয় তাহলে 4 পর্যন্ত হবে, 0 1 2 3 4 এই পর্যন্ত হবে। আর l এর মান যদি 0 হয় সাধারণত আমরা যেটা বলি সেটা হচ্ছে s অরবিটাল, n = যদি 1 হয় তাহলে p অরবিটাল, n = যদি 2 হয় তাহলে d অরবিটাল, n = 3 হলে f অরবিটাল। এটা আমরা ইলেকট্রন বিন্যাসে আমরা পরিচিত যে SPDF, এগুলো মূলত অরবিটাল। এবং এই অরবিটালগুলো কিভাবে হয় সহকারী কোয়ান্টাম তন্ত্র থেকে আসছে, অর্থাৎ উপশক্তি স্তর। তাহলে আমরা দেখলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা কিসের উপর নির্ভরশীল? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। প্রধান কোয়ান্টাম সংখ্যা যা হবে l এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 থেকে 1 কম হবে। এরপরে যেটা আমরা আসি সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ভ্যালেন্ট কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলছে আমরা বুঝি চুম্বক ধর্মের যেটা প্রভাব আছে, চুম্বক কি করে তার সমধর্মীকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মীকে আকর্ষণ করে, এটা হচ্ছে চুম্বকের একটা প্রভাব, ইফেক্ট। তো চুম্বকের প্রভাবে কোনো পরমাণুর কাছে যদি কোনো চুম্বক ক্ষেত্র আসে, চুম্বক ক্ষেত্র আসার ফলে ওই পরমাণুটির যে বিন্যাসটা ঘটে, ইলেকট্রনের যে বিন্যাসটা ঘটে, যে মুভমেন্টটা ঘটে, সেটি যে রাশি দ্বারা প্রকাশ করা হয় সেটাই মূলত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত আমরা m দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হলো? m দ্বারা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা m দ্বারা প্রকাশ করে থাকি। m এর মান আবার সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের উপর নির্ভরশীল। তাই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা কিসের মানের উপর নির্ভরশীল? l এর মানের উপর নির্ভরশীল। অর্থাৎ m ইকুয়াল তাহলে কি হলো? m ইকুয়াল হচ্ছে 2l প্লাস 1, এখানে প্লাস মাইনাসও থাকে, 2l প্লাস 1। তাহলে দেখা যাচ্ছে যে m এর মান l এর মানের উপর নির্ভরশীল। আমরা এখন যদি দেখি যে l এর মান যদি 3 হয়, l এর মান হচ্ছে 0 1 2, এখন l এর মান যদি 1 হয় তাহলে m এর মান কত হবে? m এর মান হওয়ার কথা স্বাভাবিকভাবে 3। এই যে 3 আছে, এই তিনটি এই সংখ্যা, এটা কি সংখ্যা, এত কি বুঝাবে? অরবিটাল। তাহলে বোঝা যাচ্ছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা l যখন 1 অর্থাৎ p, আমরা এর আগেও লিখছিলাম যে l ইকুয়াল যদি 0 হয় s অরবিটাল, l ইকুয়াল যদি 1 হয় p অরবিটাল, l ইকুয়াল যদি 2 হয় d অরবিটাল, l ইকুয়াল যদি 3 হয় f অরবিটাল। তাহলে এই যে 1 হচ্ছে মানে p অরবিটাল। তাহলে p অরবিটাল, p তে তিনটি অরবিটাল থাকে, px py pz আমরা জানি। তাহলে m এটা তিনটি অরবিটাল বোঝাচ্ছে, সেই তিনটি অরবিটালের মান কত হবে? এর মান যেটা নির্ধারণ করি আমরা সাধারণত m সবসময় 0 থেকে শুরু হয়ে ডাইনে বামে, তোমরা নিশ্চয়ই 9 10 এর সংখ্যা রেখা দেখেছো, সংখ্যা রেখায় যেটা হয় আমরা সাধারণত সংখ্যা রেখা কেমন হয় যে এইখানে মাঝখানে 0 থাকে, এই সাইডে +1, এই সাইডে +2, এই পাশে +3, এই পাশে -1, এই পাশে -2, এই পাশে -3। তো যদি এই তিনটি মান হয় তখন এই তিনটি হবে সমান, অর্থাৎ 0 থেকে ডান সাইডে যতটা বাড়বে বাম সাইডে ঠিক ততটা বাড়বে। তাহলে দেখা যাচ্ছে -1 0 +1 এই তিনটি সংখ্যা হবে।
সেই তিনটি সংখ্যা কত? m সমান যদি l সমান যদি 1 হয়, m সমান হচ্ছে 3, তাহলে তিনটি সংখ্যা, সেই তিনটি সংখ্যা কত? -1 0 +1, -1 0 +1। এখন যদি এরকম হয় l সমান 2 হলো, তাহলে কত হবে? তাহলে এখানে 5টি সংখ্যা হবে। সেই 5টি কত হবে? তাহলে -2 0 -1 0 +1 +2। অর্থাৎ m এর মান বের করার একটা সহজ হিসাব হচ্ছে l এর মান যা হবে প্লাস থেকে মাইনাস পর্যন্ত সেই সংখ্যা পর্যন্ত যাবে। আমরা 2 নিয়েছি, -2 থেকে +2 পর্যন্ত গেছি। আগে যেটা নিয়েছিলাম 1, -1 থেকে +1 পর্যন্ত। সুতরাং m এর মান বের করার সহজ হিসাব হচ্ছে যে l এর মান যা হবে m এর মান মাইনাস থেকে প্লাস পর্যন্ত সেই সংখ্যাটাই হবে। তবে m এর মান যদি 0 হয়, l এর মান যদি 0 হয়, m এর মান 0 হয়, কেন হয়? কারণ এখানে প্লাস মাইনাস কোনো কিছু নাই, সেই কারণে। তাহলে আমরা m এর মান বের করা শিখলাম। এরপরে যেটা আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে সাধারণত s দ্বারা প্রকাশ করা হয়। এটি হচ্ছে একটি ইলেকট্রন। প্রতিটি ইলেকট্রন যদি এক জোড়া থাকে, আনপেয়ার অবস্থায় না থেকে যদি পেয়ার অবস্থায় থাকে একজন ইলেকট্রন, তাহলে একটি ক্লকওয়াইজ হবে, একটি অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অর্থাৎ একটি ঘড়িকাটার দিকে ঘুরবে আর একটা বিপরীত দিকে ঘুরবে। এই যে ঘূর্ণন, এই ঘূর্ণন প্রকাশ করার জন্যে, ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য যে রাশি ব্যবহার করা হয় সেটি মূলত ঘূর্ণন কোয়ান্টাম বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটাকে সাধারণত s দ্বারা প্রকাশ করা হয় এবং s এর মান সব সময় এক জোড়া ইলেকট্রনের ক্ষেত্রে প্লাস আপ মাইনাস আপ। এক জোড়া ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? প্লাস আপ মাইনাস। আমরা কোয়ান্টাম সংখ্যা চারটি বর্ণনা দেখলাম। এখন আমরা যেটা আসি, প্রশ্ন আসতে পারে এই কোয়ান্টাম সংখ্যা থেকে, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। কেমন হতে পারে? বলা হতে পারে যে একটি পরমাণুর, প্রশ্নটা আমরা একটু লিখি, পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে m এর মান হিসাব করে মোট অরবিটাল নাম্বার ও মোট ইলেকট্রন নাম্বার দেখাও। এটা যদি আমরা বলি, যে ধরনের প্রশ্ন যদি হয়, তাহলে আমরা কিভাবে এটাকে অ্যানসার করব? তো এটা অ্যানসার করার জন্য আমাদের সলভ করতে হয়। সব বইতে সলভ দেওয়া আছে, সবটা আমাদের বুঝতে হবে যে প্রথমত আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। n আমরা সব করলাম। এখানে n ইকুয়াল প্রধান কোয়ান্টাম সংখ্যা, l সহকারী কোয়ান্টাম সংখ্যা, m অ্যান্টি কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা, s যদি এটা লাগে না তারপরে দিলাম যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আর অরবিটাল নাম্বার, ইলেকট্রন নাম্বার। এই সবটি আমাদের করতে হবে। তো আমরা এখানে বলে দিয়েছি যে তৃতীয় শক্তি স্তর যেহেতু বলা হয়েছে, তাহলে n ইকুয়াল হচ্ছে 3। n ইকুয়াল কত? 3। তৃতীয় শক্তি স্তর যেটা বলা হয়েছে n ইকুয়াল 3। তাহলে l এর মান কত হবে? 1 কম হবে, 0 থেকে 1 কম হবে, অর্থাৎ 0 1 2 হবে। সহজেই
যে তৃতীয় শক্তি স্তরে এল এর মান কত হবে, 1 কম হবে, সেটা কত 0 1 2, 1 কম, 3 এর থেকে 1 কম। যদি এখানে 4 হতো তাহলে এখানে আরেকটা মান বাড়তো, সেটা হচ্ছে কত 3। এখন এল এর মান যা হবে এম এর মান প্লাস মাইনাস সেই পর্যন্ত হবে। কিরকম, এল এর মান যদি 0 হয়, 0 যদি প্লাস মাইনাস নাই, এখানে 0 হলো, কিন্তু এল এর মান যদি 1 হয় তাহলে কি হবে, -1 0 প্লাস 1 হবে। এল এর মান যদি এম এর যদি 2 হয় তাহলে এর মান কত হবে, -2 -1 0 প্লাস 1 প্লাস 2 হবে। এই যে তাহলে এল এর মান যা হবে প্লাস মাইনাস এম এর মান সেই পর্যন্ত হবে। এখন আমরা আসি এস। এস এখানে সংখ্যা কয়টি, একটি, এই জন্য একটি হচ্ছে প্লাস মাইনাস হাফ। এখানে সংখ্যা কয়টি, তিনটি, তাহলে 3 ইনটু দিলাম প্লাস মাইনাস হাফ। এখানে সংখ্যা কয়টি, 5টি, তাহলে 5 ইনটু প্লাস মাইনাস। এভাবেই কিন্তু সাধারণত হয়। অর্থাৎ প্রতিটি অরবিটাল এসে দুটো করে ইলেকট্রন থাকে। এখানে 3টি অরবিটাল বোঝাচ্ছে, এই যে 3টি সংখ্যা মানে 3টি অরবিটাল, এখানে 5টি সংখ্যা মানে 5টি অরবিটাল। প্রতিটি অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, সেই দুটো ইলেকট্রন একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এখানে 3টি অরবিটাল আছে, তাহলে 3টি অরবিটালে প্রতিটি ইলেকট্রন দুটো করে থাকলে এখানে প্লাস অফ মাইনাস হবে, এখানেও তাই। তাহলে অলরেডি আমরা অরবিটাল নাম্বার পেয়ে গেলাম। এখানে কত 1, এখানে কত 3, এখানে কত 5 বা 5। তাহলে আমরা দেখলাম যে অরবিটাল নাম্বার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে অরবিটাল নাম্বার কিসের উপর নির্ভর করে, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সংখ্যার উপরে নির্ভর করে, মানের উপরে নির্ভর করে। অর্থাৎ আমরা যে সূত্রটা দেখিয়েছিলাম যে n ইকুয়াল 2n প্লাস 1, এই যে সূত্রটা এটা মূলত অরবিটাল সংখ্যা বের করার সূত্র। তো অরবিটাল কতটি অরবিটাল থাকতে পারে সেটি, তো সেই অনুযায়ী আমরা একটা অরবিটাল পেয়ে গেলাম। এর সংখ্যা 1 3 5 7 এরকম হয়ে যায়। তাহলে অরবিটাল আমরা 1 3 5 7 হলো। আর প্রতিটি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, যদি প্লাস আর মাইনাস আর দুইটা করে। এই জন্য আমরা ইলেকট্রন নাম্বারে দেখি 1 * 2 = 2, 3 * 2 6, আর কি হতে পারে 5 * 2 10। টোটাল যেটা আমরা হিসাব করে দেখি, টোটাল এখানে যদি 9টি হয় এখানে হবে 18টি, তাই হওয়ার কথা, কারণ অরবিটাল প্রতিটি অরবিটালে যেহেতু দুইটা করে থাকে, সুতরাং 9টি অরবিটালে 18টি ইলেকট্রন থাকতে পারে। আমাদের এই যে প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে। টোটাল অরবিটাল নাম্বার 9, টোটাল ইলেকট্রন নাম্বার 18। এইটি তেমনি তাহলে তোমরা যারা বাসায় আছো, বাসায় ইলেকট্রন যেহেতু চতুর্থ মানে বিশেষ করে কোয়ান্টাম সংখ্যা 4 চতুর্থ শক্তি স্তরে, এটা তোমরা ছক করে বের করতে পারো, চেষ্টা করতে পারো। তাছাড়া যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমার কাছে মোবাইলও দিতে পারো। মোবাইল নাম্বার লিখে দিই, মোবাইল নাম্বার হচ্ছে 019988830। অর্থাৎ এই মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। মোবাইল নাম্বারে যোগাযোগ করলেও আমরা এই প্রশ্নের ইনশাআল্লাহ চেষ্টা করব অ্যান্সার দেওয়ার, এখানে যদি কোনো রকম সমস্যা হয়। এরপরে আমরা যেটা করব, এর পরবর্তী যে আমাদের প্রশ্ন আছে যে সাধারণত এরকম এইভাবে কোয়ান্টাম সংখ্যার প্রশ্ন আসতে পারে, আরও কিভাবে আসতে পারে, আর যেটা আসতে পারে এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে 3d5 3d7 বা 5 সর্বশেষ ইলেকট্রনের, এখানে দুটো কথা থাকতে পারে, একটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন আর একটা সর্বশেষ শক্তি স্তর। আমরা সাপোজ যদি একটা ইলেকট্রন বিন্যাস করি যে সাপোজ নিকেল 28 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8, সর্বশেষ ইলেকট্রন কিন্তু আমার দিতে গেছে। যদি প্রশ্ন আসে সর্বশেষ ইলেকট্রনগুলির 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো, তাহলে আমার সর্বশেষ কোথায় গেছে, দিতে। তাহলে এই যে 3টা, এই 8টা ইলেকট্রন গেছে, 8টা ইলেকট্রনের বের করতে হবে।
আর যদি সর্বশেষ শক্তি স্তরের কথা বলে, তাহলে সর্বশেষ শক্তি স্তর কিন্তু আমার 4s2, তখন আমার s এর দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে। তাহলে প্রশ্ন আমাদের বুঝতে হবে এই প্রশ্ন কিভাবে আসে। তাহলে প্রশ্ন আসতে পারে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলির কোয়ান্টাম সংখ্যার মান বের করো, তখন আমাদের শক্তি স্তর দেখতে হবে। আর যখন বলবে যে সর্বশেষ ইলেকট্রনের, তখন ওই ইলেকট্রনটা কোথায় গেছে সেটা দেখতে হবে। তাহলে আমরা 3d7 বা 3d8 যেটাই বলি না কেন, এর যদি আমরা ইলেকট্রনগুলির চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করতে চাই তাহলে কিভাবে করব? তার আগে আমরা যে কাজটা করতে পারি, d তে সর্বোচ্চ যেহেতু n ইকুয়াল যেহেতু 2, n ইকুয়াল d তার মানে হচ্ছে 2 যদি হয় তাহলে কত অরবিটাল থাকতে পারে n সমান হচ্ছে 2n প্লাস 1 সমান হচ্ছে 5, 5টি অরবিটাল থাকতে পারে। যে কারণে আমরা d তে 5টি ভার আঁকাতে পারি। আমরা জানি যে d তে 5টি ভার যেটা আছে d xy, d yz, d zx, d x স্কয়ার মাইনাস y স্কয়ার, d z স্কয়ার, এই 5টি আমরা অরবিটাল দেখি। তো এই প্রতিটি ঘরে কিন্তু ইলেকট্রন যায়। তো তার আগে আমাদের এই মানটাকে আমরা বিভিন্ন তাকেও আমরা একটা ধারাবাহিকভাবে লিখি -2, এই ঘরের মান হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা +1, এটা হচ্ছে +2। এরপরে আমরা কি করব, তাহলে এটা আমরা ঠিক করে নিলাম, -1 -2 -1 0 +1 +2 ঠিক করে নিলাম। এখন আমরা e এখানে করা আছে ইলেকট্রন 7টা, তাহলে E3, E4, E5, E6, E7, 7টি। এই 7টি ইলেকট্রনের এটা হচ্ছে প্রধান কোয়ান্ট n, m, s। তো n তো সবার 3, যেটা এটা আছে n কিন্তু সবার 3। আবার n এর মান যেহেতু d আছে, তার মানে n এর মান সবার কত 2। m এর মান ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম যে কাজ করতে হবে, এখানে মোট 7 ইলেকট্রন, 1 নম্বর ইলেকট্রন এখানে যাবে, তাহলে m এর মান কত হলো -2। 2 নম্বর ইলেকট্রন যাচ্ছে, তাহলে কত হবে -1। 3 নম্বর ইলেকট্রন কোথায় যাচ্ছে 0। 4 নম্বর ইলেকট্রন কোথায় যাচ্ছে +1। 5 নম্বর ইলেকট্রন কোথায় যাচ্ছে এই ঘরে, তার মানে হচ্ছে +2। তাহলে দেখলাম যে প্রথমে আমাকে তেমন ইলেকট্রন আইন দুটো ঘরে দিয়ে আসতে হবে। সেই মানগুলো -1, -2, -1, 0, +1, +2। এই পরে যেটা আসতেছে 6 নম্বর ইলেকট্রন, তাহলে আবার -2 এই ঘরে যাচ্ছে, 7 নম্বর ইলেকট্রন এখানে যাচ্ছে, তাহলে -1। এভাবে আমার m এর মান বের করতে হবে। s এর মান যেটা হবে, আমি প্রথম যে 5টা দিয়েছিলাম সবাই একমুখী, সুতরাং আমি প্রথম 5টা হয় +1 অথবা প্রথম 5টা -1, যে কোনো একটা দিতে পারি। আমি যদি প্রথম 5টা +1 দিয়ে দিই, তাহলে শেষের যে দুইটা আছে এই দুটো হবে মাইনাস। তাহলে আমাদের কিন্তু বাই হয়ে গেল যে 3d7, এই 3d7 এর 7টি ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এইখানে একটা বিষয়, এখানে আমার সাথে ভুল হয়ে যায়, সেটা হচ্ছে n এর মান 3 নেওয়ার পরে n এর মান তখন আমরা সূত্র দিয়ে বসাতে চাই, কত হবে 0 1 2, এই জিনিসটা আমরা করতে চাই, কিন্তু না, এখানে তোমার d দিয়ে দিয়েছে মানে n এর মানই দিয়ে দিয়েছে। n এর মান যেহেতু দিয়ে দিয়েছে d, সুতরাং ওইটা করা যাবে না, এখানে সরাসরি d এর মানটা বসাতে হবে। তো আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত মোটামুটি আলোচনা শেষ করলাম। আরও আছে, আমাদের ধারাবাহিকভাবে যাবে ইনশাল্লাহ। যদি তোমাদের এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে মনে করলে আমার যে মোবাইল নাম্বার আছে 01919 4 মানে 88 88 30 আর কি, এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ মোবাইলের সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্ত, সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।